এখানে বলি যে যেটা জানার সেটা হচ্ছে যে তার পিএইচডি কমপ্লিট হলো, তারপরে পোস্ট ডকে চান্স পেলেন, চান্স পেয়েও আপনি চলে আসলেন জলপাইগুড়ি শিফট হলেন। তার কয়েক বছর পর প্রথম চাকরিতে জয়েন অ্যাজ এ স্কুল টিচার, তারপরে একের পর এক অধ্যায় চললো। এবার এই যে এতদিন পর্যন্ত আপনার যে গবেষণালব্ধ যে জ্ঞান বা এতগুলো কাজ করে আসছেন সার্ভিস লাইফে, মানে সার্ভিস লাইফ শিক্ষকতার জীবনে শিক্ষিকা হিসেবে, সেটাকে ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ ছিল না? রিসার্চ লাইফটা না একটুখানি মানুষকে অন্যরকম ভাবে ভাবতে শেখায়। আমরা খানিকটা অ্যানালিটিক্যালি কিন্তু চিন্তা করি, বা তখনও করতাম যে এই কারণটাকে কেন। আমি অ্যাকচুয়ালি পিএইচডি করার মানে থিসিস জমা করার সাথে সাথেই কিন্তু আমি বিএড করতে, এবং বিএডটাও করেছিলাম খুব ভালো একটা প্রতিষ্ঠান থেকে। বিএড করেছিলাম, কাজেই ওটাও 97 সালে ইয়ে পেয়েছিলাম, ডিগ্রি পেয়েছিলাম 96-তে। 97-তে যখন আমি আসছি তখন বিএড হয়ে গেছে। তা সেই জায়গাটা কিন্তু ওটা করেছিলাম ক্যালকাটার, যেটা হচ্ছে সরকারি হেস্টিংস হাউস। আচ্ছা, তাই হেস্টিংস হাউসের এখান থেকে কিন্তু আমরা বিএড করেছিলাম, মেয়েদের কলেজ যেটা, ওটা কিন্তু নাম করা। আমার জানতে চাওয়াটা হচ্ছে যে আপনার কি মানে এম ছিল যে আমি শিক্ষিকা হব, মানে এরকম কোনো এম ছিল নাকি জীবনের গতিপ্রবাহ যেদিকে নিয়ে গেছে আমি সেদিকে গেছি? এম ছিল বা খুব যে বেশি ছিল তা বলবো না, কিন্তু আসার পর দেখেছিলাম এটা একটা ভালো লাগার জায়গা। কেননা মানুষের সাথে একটা রিয়াকশন, কারণ আমরা খানিকটা ল্যাবে যখন কাজ করতাম সেটা মানে বদ্ধভাবে সেখানে একটা এতে, কিন্তু এই জায়গাটাও অন্যরকম দেখলাম যে এই রিসার্চ লাইফে যে চিন্তা ভাবনাগুলো সেটা যেন কোথায় ব্যবহার করার যদি সুযোগ আছে, যে অ্যানালিটিক্যালি ভাবতে শিখিয়েছে কিন্তু আমাদের ওই গবেষণার ওই বছরগুলো। সেটাই মানে যা আপনার যে পড়াশোনা যে জায়গাটা দেখলাম সেটা গবেষণার দিকে গেলেও হয়তো আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারতেন, মানে গবেষণা নিয়েই চলতে পারতেন, গবেষক হিসেবে হয়তো প্রতিষ্ঠিত হতে পারতেন সেই জায়গাটাতে। সেই জায়গা থেকে লাইনটা সরে গিয়ে শিক্ষিকা, সহশিক্ষিকা, তাকে থেকে প্রধান শিক্ষিকা, এই অবধি এসে এখানে আপনি আপনার সাবজেক্টটা নিয়ে বলছি যে যেটা নিয়ে বললেন যে আপনার গবেষণার বিষয় ছিল ধান গাছে মাছ চাষ, কিন্তু আমরা তো পড়েছি যেটা ধান গাছে মাছ চাষ হয়, তার প্রবলেমটা হচ্ছে যে ধান গাছের মধ্যে যে পেস্টিসাইড প্রয়োগ করা হচ্ছে সেটা নিয়ে। পেস্টিসাইডগুলোর কি ইম্প্যাক্ট পড়ে মাছ চাষে, বা আমরা যে বাজারে যে মাছগুলো পাচ্ছি এই চাষ থেকে, ওই হুগলি অরিজিনে খুব চাষ হয়ও, তার যে প্রভাবগুলো সেটাকে কিন্তু আমি দেখেছি। তাহলে কিভাবে সেটা প্রিকশনস কি, মানে কি করব তাহলে আমরা? না, আমরা পেস্টিসাইড কি দিব না? পেস্টিসাইড তো দিতে হবে, কিন্তু পেস্টিসাইডগুলো যে পরিমাণে ব্যবহার করবে, কেন অ্যাকচুয়ালি যারা ব্যবহার করে তারা কিন্তু তার কোনো, আমরা ল্যাবে যেরকম খুব নেবে এক একটা মাইক্রো লেভেল বা এই সমস্ত সেরকম করে ওরা একটা দেশলাই খোলার ধরুন একটা বাক্স ইয়েতে তাতে ছড়িয়ে দিল, সেইগুলোতে কিন্তু দেখা গেছিল কিন্তু ক্ষতিকারক। কারণ আমরা এই গবেষণাটা করতে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছিলাম, প্রচুর ফিল্ড ওয়ার্ক করতে হয়েছিল। যেমন বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, তাদের ওখানে রেসিডিউ বাফার পেস্টিসাইডে কতটা পরিমাণ থেকে যাচ্ছে, এবং এই ভ্যালুগুলো যে পাওয়া গেছিল, দেখা গেছিল কি যেটা পরিমাণটা কিন্তু যে ওয়ার্ল্ড উড যে রেকমেন্ডেশন তার লেভেলের থেকে কিন্তু হাই ছিল। সেখানে যে সাজেশন হচ্ছে লাগবে তো কীটনাশক ঠিকই, কিন্তু তার পরিমাণ অবশ্যই একটা লেভেল কিন্তু অনেক বেশি হবে না, বা আমি যেরকম একটা বায়োডিগ্রেডেবল পেস্টিসাইড নিয়ে কাজ করি, যেটা খুব মডার্ন পেস্টিসাইড ছিল, সেরকম কিছু পেস্টিসাইড হলে তাতে মানুষের কিন্তু ক্ষতিটা কম হবে। নাহলে এগুলো তো যেরকম মাছে করবে সেরকম অন্যান্য অর্গানগুলোতে এফেক্ট করার হবে। এবং এই ট্রেন্ডটা থেকে তো এখন অনেকটাই দেখি যে এই আজকে চা চাষ বা এগুলোতে সবই বায়োলজিক্যালি কন্ট্রোল, হ্যাঁ, যে কোনো পেস্টকে সেটা বায়োলজিক্যালি কন্ট্রোল সেরকমভাবে সরে আসতে লাগবে। বা যখন একজন চাষি সে সবজি খাচ্ছে, সে নানা রকম যে সার বা এগুলো ব্যবহার করছে, সেটা কিন্তু তাদের জন্য কিন্তু আলাদা। আমরা যে বাজারে যেটা দেখছি সেটা কিন্তু আলাদা। এটার একটা বড় কারণ তো নানা রকম অসুখের এই যে পরিমাণগুলো যে বাড়ছে, নানা ধরনের, সেটা একটা প্রভাব। তো এটা কি মনে হচ্ছে যে এটা কি আপনি ফিল্ড ওয়ার্ক করেছেন, রিসার্চ করেছেন, যে এটা কি তাদের অজ্ঞতা, মানে ফার্মার্সদের অজ্ঞতা, নাকি তারা শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে এই জিনিসটা প্রয়োগ করছে? হ্যাঁ, কিছুটা তো অজ্ঞতা আছে, এবং বাণিজ্যিক ব্যাপারটাও থাকে স্বাভাবিক, যেহেতু তার পরিশ্রম পয়সা এগুলো করছে, তার চাইবে যে ম্যাক্সিমাম এটাকে। কাজে আমাদেরও মানে শিক্ষিত মানুষদের বা যে এগ্রিকালচারাল আছে সে সরকারি যে প্রজেক্ট, তাদেরকে ওয়াকিবহাল করা যে এই এ থেকে
যেটাতে মানুষের যেন ক্ষতি হবে না সেরকম জায়গাটাতে আসছি। মানে তো দেখতেই তো পাচ্ছি যে কত পরিমাণে রোগ নানা কারণে, এবং এগুলো কারণগুলো তো সব তো আমাদের জানা নয়, এবং তার সাথে ফুড একটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তা সেই খাবারটা আমরা কি খাচ্ছি সেটা বিষ না আমাদের সেটুকু তো আমাদের বোঝা দরকার, বা সরকারিভাবেও সেই উদ্যোগটা না হলে আলটিমেটলি সফল হবে না। শুধু আমাদের তো গবেষণা ভিত্তিক আমরা দেখেছিলাম যে এর প্রভাবে। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, টিচার হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা আপনার, প্লাস অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা অন্য ধরনের একটু জিজ্ঞাসা আপনার কাছ থেকে ম্যাম, সেটা হচ্ছে যে ডক্টর সুদীপ্তা শিকদার এরকম একটা উচ্চতা নিজেকে নিয়ে গিয়েছিলেন গবেষক হিসাবে, পোস্টডক অবধি পৌঁছে গিয়েছিলেন, তারপরে টিচিং লাইনে এলেন, তারপরে প্রধান শিক্ষিকার পদ পেলেন। প্রধান শিক্ষিকার হিসেবে আপনি দারুণ কাজ করে গেছেন, এটা আমি নিজে জানি, কারণ আপনার স্কুলের মেয়েদের আপনি খুব প্রিয়, মানে ছাত্রীদের কথা বলছি। আর যাই হোক, সেটা একটা থাকলে একটা দিক, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন আপনি কাজ করে গেছেন। এবার অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে গিয়ে ক্লাস নেওয়া বা স্টুডেন্টদের সঙ্গে যে একটা টিচার, নর্মাল সাধারণ টিচার হিসেবে যে একটা হৃদ্যতা বলবো না, মানে সম্পর্ক বা তাদেরকে নিয়ে কাজ করা, সেই ব্যাপারটা কোথাও ল্যাকিংস হয়, কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেশন এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন। তো কি মনে হয় যে যারা এই স্কলার, মানে এই লেভেলের স্কলার, তারা একদিকে অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন, আবার একদিকে পড়াশোনার দিকটা দেখছেন, মানে পড়াশোনাটাকে হ্যাম্পার হয়, মানে বাচ্চাদের কথা বলছি, ছাত্রীদের, মানে মোদ্দা কথা হচ্ছে যে সুদীপ্তা শিকদার যদি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজটা করতেন, তাহলে কি বাচ্চারা বেশি বেনিফিটেড হতো? না, সেটা হতো, কিন্তু আমার মনে হয় সব জায়গাটাই একটা ভালো লাগার জায়গা। কারণ আমার কাছে স্টুডেন্টরা, মানে ওরা যত বেশি তার ক্লাস টিচারের কাছে তার থেকে বেশি হেডমিস্ট্রেসের কাছে। হ্যাঁ, আমি নিজেও দেখতাম যে প্রতিদিন আপনার রুমের সামনে সবার আগে গিয়ে, হ্যাঁ, আমি ঢুকতাম, মেয়েদেরকে টপকে ঢুকতাম। মানে আমার কোনো কিন্তু এরকম বাউন্ডারি ছিল না যে তুমি এতটা জন আসবে, এত বাধা বিপত্তি ছিল না। এই জায়গাটা ছিল না, কেননা ওরা জানতো যে মানে আমার কাছে সবকিছু বলা যেতে পারে। আচ্ছা, তা সেইখানে আমার কোনো অসুবিধা হয়নি। বা ক্লাসের ক্ষেত্রে আমি দেখেছি, আমি যখন এই গ্রাউন্ড দিচ্ছি, তার সেইটা তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সুযোগ, যে কোন জায়গাটাতে ফাঁক হচ্ছে বা কোনখানটাতে টিচার নেই, সেখানটাতে আমি আসলে ঢুকে গিয়ে তাদের হয়তো একেবারে অন্য একটা বিষয়কে পড়িয়েছি, তারাও বেশ মানে আনন্দ পেয়েছে। এইগুলো আমার ভালো লাগার জায়গা। মানে আমি যে কাজটাই করেছি আমার ভালো লাগাটা ভালো, মানে ভালোবেসে ভালো লাগে, মানে জোর করে কোনোটাই কিছু করা না, সবটাই কিন্তু ভালোবেসে করা। মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও আমার ভালোবাসার জায়গা ছিল, বা টিচার হিসেবেও কিন্তু ভালোবাসার জায়গা ছিল। ওরা দেখতাম খুব মানে ভালোই বাসতো যে আমার ক্লাসটা করতে, বা যখন যাচ্ছি খানিকটা ভয়ও পেত, বড্ডি আসছে বলে ক্লাসে ঢুকছে। তা সেটাও ঠিক আছে। আবার কোনো কিছু হলে এসে কমপ্লেনটা ফার্স্ট আমাকেই এসে বলতো যে এটাই নয়, বা তখন শেখানোর সুযোগ থাকে। তাহলে সেটা তো হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে একটা বেশি পাওয়া। বা প্রেয়ার লাইনে আমি শুনেছি যে চলে আসার পরে ওদের একটা মধ্যে হয়েছিল, বেশ কিছুদিন লেগেছিল, যে মানে বলছি না যে তোমরা এটা শব্দ বাক্য না, এগুলো বলছি না, এগুলো ওরা করে। বা আজকেও স্কুলে গেলে একটা প্রশ্ন অনেক সময় ছোট বাচ্চাগুলো, ম্যাম তুমি কোথায় গেলে, গেলে হ্যাঁ এগুলো তো অবশ্যই প্রাপ্তি। বা ওরা যে ছবি এঁকে দিয়েছে, তা আমি অবাক হয়েছে যে লাগি যে ও তো কতটুকু আমাদের দেখলো, কিন্তু ওর মধ্যে থেকেই করেছে। তা এগুলো তো আমাদের মানে শিক্ষিকা, প্রধান শিক্ষিকা হিসেবে অনেক বড় প্রাপ্তি, যে মানুষের সাথে সম্পর্ক, মানে এই সম্পর্কটা আমি খুবই আনন্দ পেয়েছি। এবার ভেরি রিসেন্ট আপনি আপনার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, এবং কর্মজীবন শেষ হয় না, কারণ স্যার আমার মানে গুরু সমতুল্য বললে ভুল হবে, গুরুই। স্যারের কাছ থেকে আমি বহু শিখেছি, বহু। তো স্যার নিজেও আমাকে বলেন যে, মানে কৌশিক শিকদার স্যারের কথা বলছি আমি মূলত, যে রিটায়ারমেন্ট বলে কোনো কিছু হয় না। এবার আপনার বক্তব্যটা কি, যে রিটায়ার হয়ে গেলেন, মানে কর্মজীবন থেকে আপনি অবসর নিলেন, আগামীতে কি করার ইচ্ছা, বা আগামীতে কিভাবে জীবনটাকে কাটাবেন বলে বলেছেন? ফ্যামিলি তো বাদ দিলাম, ফ্যামিলি তো থাকবেই, সেটা আলাদা। মানে অ্যাকচুয়ালি আমার খানিকটা জায়গারও পরিবর্তন হচ্ছে। যেমন জলপাইগুড়ি থেকে আমি কলকাতায় যাচ্ছি, সেখানে খানিকটা সেটেল করে তারপরে খানিকটা ভাববো যে আর কি করা যেতে পারে। তবে তার মধ্যে আমার নাতি, যাকে খুব একটা আমরা পাইনি, সে আস্তে আস্তে বড় হচ্ছে, সে এখন আমাদের কাছে একটা ছোট ছাত্র হিসেবে থাকলো, কাজে তাকেও কিছু শেখানো আছে অবশ্যই। সেটাই তারপর ভেবে দেখবো আর কি করতে পারি। এখনো অবসর জীবনটা তেমন এখনো ঠিক অনুভব করি, এখনো কাজের মধ্যে দিয়ে আছি। মানে আমি এখনো স্কুলের
সাথেই যাচ্ছি আসছি, বা তাদেরও নানা রকম যেটা স্বাভাবিক একটা চেঞ্জ অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছে, তাদের যতটা তাদের গাইড করা যায় সেভাবে রয়েছি। তা চলে যাবো সোমবার। এবার আমি আরেকটা বিষয় জানার জন্য আজকে আসা জিজ্ঞেস করছি।